गुड आफ्टरनून फ्रेंड्स, माय डियर कलिग्स। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি বেসিক্যালি সেই টপিকটা হচ্ছে এফএকিউস, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। বিগত কিছু দিনে এটা আমি এক্সপিরিয়েন্স করলাম যে আমার কাছে ফোন কল আসে যে অমুক কাস্টমার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, অমুক কাস্টমার সেই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তার তোকে কি আনসার দেব, তাকে কিভাবে স্যাটিসফাই করা যায় আর কি। তো সেই টাইপের কোশ্চেনগুলো আমি কি করেছি, একটা মানে সিলেক্ট করেছি, বেশি না 5-6টা কোশ্চেনই বেশিরভাগ মোটামুটি রিপিট হতে থাকে আর কি, নতুন কিছু প্রশ্ন সেরকম আসে না। তো তার মধ্যেই হচ্ছে ফার্স্ট কোশ্চেন যে কাস্টমার আমাকে ওভার ফোনে জিজ্ঞাসা করলো যে আমি ফুল বডি চেক আপ করাতে চেন্নাই বা হায়দ্রাবাদ যেখানেও আমি যেতে চাইছি, এর খরচ আমি পাবো কি পাবো না, ফুল বডি চেক আপ। তো এইখানে আমি যেটা বলবো সেটা ফুল ডিসক্রিপশান বলবো, এখান থেকে জিস্ট বার করে আপনারা কাস্টমারকে সেভাবে রেসপন্ড দিতে পারেন। আর বেশি সেরকম হলে আমি তো আছি, সেটা কোনো চিন্তার ব্যাপার নেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ফুল বডি চেক আপ করাতে যেতে চাই বাইরে, কলকাতা চেন্নাই যেখানে হোক, ওর পাবো কি পাবো না। তো এর উত্তর হচ্ছে যে ফুল বডি চেক আপ মানে কি। সবথেকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফুল বডি চেক আপ। ফুল বডি চেক আপ মানে হচ্ছে তার যে সেন্সটা বেসিক্যালি সেটা হতে পারে যে আমি তো সুস্থ আছি, আই এম ফিট অ্যান্ড ফাইন, বাট চেক করে আসি কি কিছু প্রবলেম শরীরে আরম্ভ হয়েছে কি হয়েছে না। মোটামুটি তাই এর মিনিং হয় যে আমার বডিটা ঠিকঠাক চলছে কি না চলছে না, চলছে কি চলছে না, আই এম সরি। তো এটা কিভাবে হবে? সবথেকে প্রথম কথা যে বডি চেক আপ ইজ এ লাক্সারিয়াস কাইন্ড অফ থিং, মানে সব লোক বডি চেক আপ করায় না। আর যখন ক্লেমের যখন আমরা মানে ব্যাপারে কথা বলি, তো মেডিক্লেম পলিসিতে, যে কোনো মেডিক্লেম পলিসিতে ক্লেম তখনই অ্যাডমিসেবল হয় যখন মোটামুটি বেসিক্যালি 3টে কন্ডিশন স্যাটিসফাই হয়। সবথেকে প্রথম যেটা কন্ডিশন আছে যে কোনো ডিজিজ ডায়াগনোসড হতে হবে, আদারওয়াইজ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম। সেকেন্ড ইজ হসপিটালাইজেশন সে হয়েছে, তার বাদে সেই ডিজিজ যে ডায়াগনোসড হয়েছে আর কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে তার ট্রিটমেন্ট পারফর্ম হয়েছে। এই বেসিক 3টে কন্ডিশন ইজ রিকোয়ার্ড, ভেরি মাচ রিকোয়ার্ড। বাদ বাকি যে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন যে আছে সে তো আছেই। তো এই 3টে কন্ডিশন স্যাটিসফাই হলে ক্লেম আসে। তো এখন ফুল বডি চেক আপ আছে, তো ফুল বডি চেক আপ কি এই 3টে কন্ডিশন মধ্যে কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে? যদি লজিক্যালিও আমরা ভাবি তো ফুল বডি চেক আপ কি কোনোদিন ক্লেমে আসতে পারে? একটা লোকের ফুল বডি চেক আপ আনলিমিটেড হতে পারে, সে 20,000 টাকা খরচ করে বডি চেক আপ করাবে, সে 50,000 টাকা খরচ করে বডি চেক আপ করাবে, সে 1 লাখ টাকা খরচ করে বডি চেক আপ করাবে, দের ইজ নো লিমিট। কিন্তু মেডিক্লেমের মূল উদ্দেশ্যটা কি হচ্ছে? তো আমাকে সেই সময়ে সাহায্য করা যখন আমি বিপদে আছি। অ্যান্ড ফুল বডি চেক আপ কোনো বিপদ নেই, এটা একটা ইচ্ছা আছে, ঠিক আছে, লোকরা করায় প্রিকশন হিসাবে, সে করাবে, বাট এটা ক্লেমে আসে না। হ্যাঁ, তবে কোম্পানি ইয়ারলি হেলথ চেক আপের জন্য একটা পয়সা দেয় আমাদের প্রত্যেকটা পলিসিতে। সে ইয়ারলি হেলথ চেক আপের যেরকম এক্সাম্পল দিয়ে দিই যে 10 লাখ টাকার যদি কারো ফ্যামিলি হেলথ অপটিমা পলিসি থাকে তো ও 2,000 টাকা ইয়ারলি হেলথ চেক আপ পাবে, দ্যাট ক্যান বি অ্যাভেলড থ্রু ক্যাশলেস অলসো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমি ডেন্টালের রুট ক্যানাল করতে চাইছি, এর কি ক্লেম পাবো? তো এর ক্লারিফিকেশানটা হচ্ছে যে so far as dental treatment is concerned, except accidental, ডেন্টাল ক্লেমে আসে না।
হ্যাঁ আমাদের কম্প্রিহেন্সিভ পলিসিতে ডেন্টালটা কভারেজ আসে, কিন্তু এটা একটা ফিক্সড অ্যামাউন্ট টাইপের আছে। নর্মাল মেডিক্লেম হিসাবে যেরকম ক্যান্সারকে ট্রিট হয়, যেরকম অন্যান্য রোগকে ট্রিট হয়, সেই হিসাবে ডেন্টালকে নেওয়া যায় না, অ্যাকসেপ্ট অ্যাক্সিডেন্টাল। নম্বর 3-তে আছে যে আমার প্রিমিয়াম আগে এত ছিল, আমি আরম্ভ করেছিলাম 2010 সালে, এখন প্রিমিয়াম বেড়ে বেড়ে এত হয়ে গেছে। তো এটা কি মেডিক্লেম পলিসি কি চালানো যাবে যদি প্রিমিয়াম এত বাড়ায়? তো এর জাস্টিফিকেশনটা কি হবে? তো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে এর উত্তর এরকম দিতে কী করবো দাদা, প্রিমিয়ামটা তো বাড়বেই, কিছু করার নেই, এটাও বলতে পারি। কিন্তু যদি একটা এক্সাম্পল দিয়ে যদি কানেক্ট করে দিই, তো আমার যেটা মনে হয় দ্যাট উইল বি বেটার। যেরকম কাস্টমারকে যদি আমরা একটু ক্ল্যারিফাই করে দিই এইভাবে কি, স্যার মেডিক্লেম পলিসি ইজ কামিং ইজ ফর, মেডিক্লেম পলিসি যতগুলো আছে সে ফল করে জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে, নন লাইফ ক্যাটাগরিতে। আর নন লাইফ ক্যাটাগরি আর লাইফ ইন্স্যুরেন্স, যেহেতু ওরা প্রশ্ন জিজ্ঞাসা করে কোন দৃষ্টিকোণে, যে লাইফ ইন্স্যুরেন্স যেহেতু সবাই ম্যাক্সিমাম লোকরা LIC পলিসি করে আছে, ওদের লেভেল প্রিমিয়াম থাকে, 100 মান প্রিমিয়াম থাকে, কিন্তু মেডিক্লেমে প্রিমিয়ামটা চেঞ্জ হয়। তো এইখানে ওদের একটা কনফিউশনটা চলে আসে যে প্রিমিয়ামটা বাড়ছে। তো এখানে কি হয়, যখন ওকে একটা এক্সাম্পল দিয়ে দিব, ফর এক্সাম্পল যে ওকে বলবো যে স্যার আপনার তো বাইক আছে নিশ্চয়ই, বাইকের তো আপনি রিনিউয়াল করেন ইন্স্যুরেন্সের, তো আপনি দেখবেন বাইকের ইন্স্যুরেন্সের বিগত 5-6 বছরে প্রিমিয়ামটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কেননা এটা নন লাইফ সেক্টরে পড়ে। আর নন লাইফ সেক্টরে কি আছে, রেটিংটা এভরি ইয়ার চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। ইট ডিপেন্ডস অপন ক্লেম রেশিও এক্সপিরিয়েন্স অফ দ্য কোম্পানি। মানে একটা কোম্পানি যেভাবে ক্লেমটাকে এক্সপিরিয়েন্স করবে, সেই রেশিওর একটা চার্ট দেওয়া থাকে যে এত ক্লেম রেশিও করলে এত প্রিমিয়াম হবে, এত বাড়লে এত হবে। তো প্রিমিয়ামটা বাড়তেও পারে আর কমতেও পারে। সেই জন্যে IRDA যে ওয়ার্ডটাকে ইউজ করে, দ্যাট ইজ রিভিশন অফ প্রিমিয়াম, রিভাইজড প্রিমিয়াম অলওয়েজ, নট ইনক্রিজ অর ডিক্রিজ, ইট ইজ রিভাইজড। রিভাইজড মানে প্রিমিয়ামটা কমতেও পারে আর বাড়তেও পারে। ইট অল ডিপেন্ডস আপন ক্লেম রেশিও। বিগত 2 বছরে ডিউ টু COVID-19 ক্লেম রেশিও কি কোম্পানির প্রচণ্ড হাই হয়ে গেছিলো ম্যাক্সিমাম কোম্পানিদেরই। সেই জন্য আপনারা দেখবেন যে মার্কেটে প্রিমিয়ামটা অনেকগুলো কোম্পানির বেড়েছে। তার মধ্যে এটা কিন্তু আছে যে স্টার হেলথের প্রিমিয়াম অতটা বাড়েনি, অনেক কম। আমাদের যা প্রিমিয়াম বেড়েছে ওটা নেগলিজেবল। ফর এক্সাম্পল 5 লাখ টাকার পলিসি যদি কারো থাকে, 2 অ্যাডাল্ট 2 চাইল্ড, 36 থেকে 45 এজ গ্রুপের, তো ওর ছিল 15,287, তার বেড়ে হয়ে গেছে 16,461। তো খুব একটা বাড়েনি, কিন্তু অন্যান্য কোম্পানিদের ক্ষেত্রে একটু আমাদের কম্প্যারিজনে একটু বেড়েছে। সো যাই হোক, ওদের ওটা এক্সপিরিয়েন্স আর এটা আমাদের এক্সপিরিয়েন্স, এটা ভ্যারি তো করবেই। তো জেনারেল ইন্স্যুরেন্সে যখনই একটা কাস্টমার পলিসি কিনবে, সে যেই পলিসি কিনুক, সে বাইক কিনুক, কার কিনুক, বাড়ি কিনুক, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করুক, মেডিক্লেম ইন্স্যুরেন্স করুক, তার এভরি ইয়ার দ্যাট কন্ট্রাক্ট ইজ রিনিউয়েবল। প্রত্যেক বছর কন্ট্রাক্টটা রিনিউয়েবল হয় আর এভরি ইয়ার কন্ট্রাক্টে প্রিমিয়াম মে রিভাইজ। আর এটাকে একটা কাস্টমারকে জেনারেলি এভরি ইয়ার হিসাবে এটাকে দেখা উচিত, নাকি সারা জীবন হিসাবে। আজকে আমি এই বছর এত টাকা প্রিমিয়াম দিলাম, আমার এত টাকা কভারেজটা থাকবে, বাস। আমি 29,913 টাকা দিলাম, যদি আমি 36 থেকে 45 স্ল্যাবে আছি, 25 লাখ টাকার কোম্পানি রিস্ক বহন করছে। কালকে ডেটে ওই প্রিমিয়ামটা কম হয়ে গেল, ডিউ টু লো ক্লেম এক্সপিরিয়েন্স কমও হতে পারে, ওইটা বাড়তেও পারে। তো এইবার যতগুলো জিনিস আমি এখানে ডিসকাস করছি, এটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়াটা আবার ক্লিয়ার করাটা মেন অবজেক্টিভ। এখান থেকে জিস্ট নিয়ে নিজের হিসাবে আমরা কাস্টমারকে বলবো। তার বাদে একটা কোশ্চেন আছে যে
অনেক সময় কাস্টমারদের ক্লেম হয়, ক্লেমে কি হয় যে ধরুন 1,00,000 টাকার হসপিটালাইজেশন এক্সপেন্ডিচার হলো, ওর ক্লেমে তার অ্যামাউন্টটা আসলো 82,000 টাকা ফর এক্সাম্পল। তো সে কাস্টমার বলতে পারে যে আমার 18,000 টাকা কেটে নিল, কিংবা কোথাও 5,000 টাকা কাটলো, 2,000 টাকা কাটলো, টাকা কেটে নিল। এর যুক্তিটা কি? তো এর যুক্তি এটাই হচ্ছে যে ইন এ ব্রড সেন্স যখন আমরা কথা বলি মেডিক্লেমের ক্লেম অ্যামাউন্টটাকে নিয়ে, তো সেই ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে যে খরচগুলোকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, একটা হচ্ছে নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আমরা যদি সিম্পলিভাবে বুঝতে চাই তাহলে এটাই বলবো যে এমন খরচ যেটা বেসিক্যালি ট্রিটমেন্টের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, মানে ওইটা না হলে ট্রিটমেন্ট হওয়া পসিবল হতো না। আর নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মানে ওইটাও এক্সপেন্ডিচার, বাট ওইটা ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট থেকে ডাইরেক্টলি রিলেটেড নয়। তো অ্যাজ পার গাইডলাইন যেইগুলো কি হয় কি ট্রিটমেন্ট থেকে ডাইরেক্টলি রিলেটেড না থাকে সেইগুলো কি হয় ক্লেমে ওইগুলো আসে না, অ্যালাউয়েবল হয় না, স্পেশালি এফএচও পলিসিতে, মেডিক্লাসিক পলিসিতে। আর তো নন অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার যেরকম তুলা, গজ, হসপিটাল রেজিস্ট্রেশন চার্জ, এইগুলো শুনলেই মনে হয় যে ট্রিটমেন্ট থেকে ডাইরেক্টলি রিলেটেড নয়। তো যেইগুলো বেসিক্যালি ট্রিটমেন্ট থেকে ডাইরেক্টলি রিলেটেড থাকবে না সেই অ্যামাউন্টগুলো অ্যাডমিসেবল হয় না জেনারেলি। তো এইখানে আপনি যখনও কোনো কাস্টমারের ক্লেম শিট দেখবেন, ওই ক্লেম শিটের মধ্যে যদি কোম্পানি 5 টাকাও কাটে তো তার যুক্তি দিয়ে দেয় যে কেন 5 টাকা কেটেছে। তো কাস্টমার যখনই কোনো জিনিস বলবে, এরকম অবজেকশন রেজ করবে, তো ফার্স্ট সে পেপারটা বার করবো যে ক্লেম সেটেলমেন্ট যে হয়েছে তার যে ফাইনাল যে বিল সামারি যে কোম্পানি দিয়েছে, সে বিল সামারির মধ্যে টোটাল যুক্তিসহ পুরো আনসার থাকে। সেই পুরো আনসার মধ্যে ওইখান থেকে জানা যায় যে কোন টাকা কেন কেটেছে, বিলকুল স্পষ্টভাবে, কোনো তার মধ্যে কোনো ট্রান্সপারেন্সির কোনো অভাব নেই। তো আশা করি যে যে মেন যে 3-4টা 5টা কোয়ারি আমাদের কাছে আসে রেগুলার বেসিসে, সেটা আমি ক্লারিফাই করতে পেরেছি এই ভিডিওতে। এই ছাড়া অন্য হ্যাঁ আর একটা প্রশ্ন আমার মাথায় আসলো এই হেলথ চেক আপ, ইয়ারলি হেলথ চেক আপকে নিয়ে। কাস্টমাররা অনেক সময় এই কথাও বলে যে ঠিক আছে তাহলে আমি হাসপাতালে অ্যাডমিট হয়ে তাহলে চেক আপ করিয়ে নিব, তাহলে কি ক্লেমে পাবো? এর উত্তর কী দেব? তো এবার কেউ কাস্টমার হাসপাতালে অ্যাডমিট হবে কি হবে না, তাকে ডাক্তার অ্যাডমিট করবে কি করবে না, এটা তো আমাদের ব্যাপার নেই, না আমরা ডিসিশন দিতে পারি, না আমরা কিছু করতে পারি। তো এই কথাটা দ্যাট ইজ হিজ টোটালি পার্সোনাল। কিন্তু ক্লেমের জন্যে 3টে জিনিস মাস্ট বি দেয়ার: ডিজিজ, ডায়াগনোসিস অফ ডিজিজ কিংবা অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশন অ্যান্ড ট্রিটমেন্ট। তো আজকের এই ভিডিওটা আমি এখন শেষ করছি। আবার যদি আমার মনে হয় কোনো সেরকম টপিক যখন মনে হবে যে ভিডিও বানানো আমার উচিত, তো আমি ভিডিও অবশ্যই আবার নেক্সট বানাবো। আর যদি আপনাদেরও যদি কোনো মাথায় থাকে যে এই টপিকে ভিডিও বানান, তো আমাকে প্লিজ পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, আমি ডেফিনেটলি সেই টপিকটা নিয়ে আসবো 100%। থ্যাংক ইউ ভেরি মাচ।